This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইসকনের সন্ন্যাসী গ্রেফতারের প্রতিবাদে আজ অশান্ত বাংলাদেশ। ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর দফায় দফায় বিক্ষোভ, অবরোধ, প্রতিবাদ কলকাতাতেও। আজ বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও। শুভেন্দু অধিকারীর আগামীকাল হিন্দু জাগরণ মঞ্চের মিছিল এবং সভা রয়েছে। সন্ন্যাসীকে মুক্তি না দেওয়া হলে সোমবার থেকে সীমান্ত অবরুদ্ধ করার হুঙ্কার বিরোধী দলনেতার। আজও ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিল না তৃণমূল। সূত্রের খবর, অভিষেকের নেতৃত্বে নিজেদের সংসদীয় দলের আলাদা বৈঠক ঘাসফুলের। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, বঞ্চনা সহ 5 ইস্যুতে সংসদে সরব হবে তৃণমূল। তার আগে চূড়ান্ত রণকৌশল তৈরিতে আলোচনা বলেই খবর। তৃণমূলে আবারও একবার প্রকাশ্যে নবীন এবং প্রবীণের মধ্যে দ্বন্দ্ব। এবার মুখপাত্র পদ থেকে সরানো হলো অরূপ চক্রবর্তীকে। শান্তনু সেনের পর কোপ অভিষেকপন্থী আরও এক মুখপাত্রের উপরে। পদ থেকে বাদ কোহিনুর, সুদীপ রাহাও। নয়া মুখপাত্রের তালিকায় রয়েছেন বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন। বদল নিয়ে দলের মধ্যেই রয়েছে টানাপোড়েন। টিভি9 বাংলায় সকলকে আবারও স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজকের বড় খবরে নজর রাখবো, কারণ এবার মুখপাত্র পদ থেকে সরানো হলো অরূপ চক্রবর্তীকে। শান্তনু সেনের পরেই কোপ পড়ল অভিষেকপন্থী আরও এক মুখপাত্রের উপরে। শুধুমাত্র অরূপই নন, মুখপাত্র পদ থেকে বাদ কোহিনুর, সুদীপ রাহাও। নয়া মুখপাত্রের তালিকায় বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন রয়েছেন। নয়া মুখপাত্রদের তালিকা নিয়ে দলের মধ্যেই রয়েছে চাপানুতর। অরূপকে মুখপাত্র পদ থেকে বাদ দেওয়া নিয়ে দলের মধ্যেই টানাপোড়েন। শাসক দলে ফের প্রকাশ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব। জন্মদিনে অভিষেককে ছবি উপহার দেন অরূপ। অরূপকে সরানোর পেছনে এর কোনো সংযোগ রয়েছে কি? জল্পনা তুঙ্গে। আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কি বলছেন বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, দেখুন। তৃণমূল কি একটা দল? তৃণমূল হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, মর্জি মাফিক চলে। আজকে মুখপাত্র থেকে বাদ দিয়েছে, কালকে দেখবেন সে হচ্ছে মুখ্যপাত্র হয়ে গেছে দলের। তো সুতরাং এ খুব অস্থায়ী বিষয়। কবে দেখবেন যে ম্যানেজিং ডিরেক্টর আর কোম্পানির মধ্যে সন্ধি হয়ে গেছে, আবার সব ঠিকঠাক হয়ে গেছে। এসব নিয়ে মাথা ঘামানোর কোনো কাজ নেই। দেখুন, একটা প্রবাদ আছে, কথায় কথা বাড়ে, ক্রোধে হয় ঝড়। কথা না বাড়িয়ে সখী যাও তবে ঘর। দেখুন, বীরভূমের রাজনীতি নিয়ে গত কয়েকদিন ধরে কত কথাই না হচ্ছিল। সেটা অবশ্যই কেষ্ট বনাম কাজলকে নিয়ে। কার হাতে থাকবে লাল মাটির দেশের রাজ? সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন যে আপনাদের দাদা বাঘ হলে আমার দাদা সিংহ, সিংহই বনের রাজা। আর এই মুহূর্তে বীরভূমের রাজা কে তা অবশ্যই শেষমেশ ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের বৈঠকে একেবারে স্পষ্ট হয়ে গেল যে বীরভূমের রাজনীতিতে আজও ঠিক কতখানি প্রাসঙ্গিক অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে জেলায় ফিরতেই তৃণমূলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছিল, বীরভূমের রাজনীতিতে কি আগের মতোই প্রাসঙ্গিক থাকবেন কেষ্ট মণ্ডল? সেই জল্পনা আরও জোরালো হয় সম্প্রতি জেলায় দলের কোর কমিটির বৈঠকের পর। বৈঠকে অনুব্রতকে ওই কমিটির সদস্য করা হয়েছিল, কিন্তু বৈঠকের পর থেকেই দলের একাংশ বলতে শুরু করেছিলেন জেলায় অনুব্রতের একাধিপত্যে রাশ টানা হয়েছে। কারণ বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল কোর কমিটির কোনো নেতা জেলার কোনো এলাকায় যেতে চাইলে সেই এলাকার সংশ্লিষ্ট নেতাকে জানিয়ে যেতে হবে। এই সিদ্ধান্তে অনুব্রতের ক্ষমতা খর্ব করা হয়েছিল বলেই মনে করছিলেন দলের কেউ কেউ। তৃণমূলের একটি সূত্রে খবর, সোমবার মমতার বাড়িতে বৈঠকের পর সেই ক্ষমতা আবার ফিরে পেয়েছেন অনুব্রত। দলনেত্রী তাকে জেলার কোর কমিটি পরিচালনার যাবতীয় দায়িত্ব দিয়েছেন। তাহলে কি বীরভূমের রাশ আবার ফিরে পেলেন অনুব্রত মণ্ডল? এ নিয়ে জোর জল্পনা বীরভূমে। গতকালও সেই একই বিষয় নিয়ে কথা হয়েছে যে অনুব্রত মণ্ডল মহাশয় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং সভাপতি পদাধিকার বলে তিনি বীরভূম জেলা কোর কমিটিরও চেয়ারপারসন। সোশ্যাল মিডিয়ায় কেষ্ট বনাম কাজলের দ্বন্দ্ব নিয়ে নানা ধরনের পোস্ট ছড়িয়ে পড়েছে। কি বলছেন জেলা বিজেপি নেতৃত্ব? অনুব্রত মণ্ডলের নেতৃত্বে কোর কমিটি চলবে নাকি কোর কমিটির অনুব্রত মণ্ডল সদস্য একজন কোর কমিটি জেলা চালাবে তৃণমূলের? এই নিয়ে তৃণমূলের মধ্যেই দ্বন্দ্ব তৈরি হয়েছে। কি বলবেন বিষয়টা, কিভাবে দেখুন? ওটা একটা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। কে কার নেতৃত্বে চলবে, কে জেনারেল মেম্বার, এটা নিয়ে সমাজের কোনো মাথা ব্যথা নাই, মানুষের কোনো মাথা ব্যথা নাই। ওদের কাজ নাই তো খইবাজ।
ওরা এটা করছে, কিন্তু আমাদের দৃষ্টিতে দুজনেই বিচারাধীন আসামি। তো বিচারাধীন আসামিকে নিয়ে কোনো বক্তব্য বলতে যায় না। দিন কয়েক আগে কোর কমিটির বৈঠকের পর বিকাশ রায়চৌধুরী জানিয়েছিলেন জেলা সভাপতি হিসেবে কোর কমিটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন অনুব্রত। যদিও সেই দাবি উড়িয়ে কাজল শেখ জানিয়েছিলেন কাউকে কোর কমিটির চেয়ারপারসন করা হয়নি। সব বিতর্কে যেন জল ঢেলে তৃণমূল সুপ্রিমোর বার্তা, বীরভূমে দলের রাশ অনুব্রতর হাতেই থাকছে। অনুব্রতপন্থী যারা লোকজন রয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে অনুব্রত মণ্ডলী নাকি বীরভূমের শেষ কথা। সব মিলিয়ে এখন বড়সড় বিতর্ক তৈরি হয়েছে এই বীরভূম জেলাতে। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার মুখপাত্র জামশেদ আলী খান তিনি অবশ্য দাবি করছেন যে গতকালের যে বৈঠক হয়েছে সেখানে শিলমোহর দেওয়া হয়েছে যে অনুব্রত মণ্ডলকে চেয়ারপারসন করা হয়েছে কোর কমিটির। অপরদিকে এই বিষয়কে মেনে নিতে নারাজ বা গুরুত্ব দিতে নারাজ কাজল শেখের লোকজন বা কাজল শেখ, তারা কোনো বক্তব্য দেবে না অনুব্রত মণ্ডলের এই বিষয়ের ওপর। সব মিলিয়ে এখন নানান বিতর্ক এবং নতুন করে বিতর্ক শুরু হয়েছে এই কোর কমিটির মধ্যেই। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। দেখুন, তৃণমূলের তরফ থেকে 6 জন মুখপাত্রের নাম আগেই ঘোষণা করা হয়েছিল, আর এবার টিভি প্যানেলিস্টদের তালিকাও চূড়ান্ত করল রাজ্যের শাসক দল। 12 জনের নতুন বক্তার তালিকায় বাদ পড়েছেন অনেকেই। কথা বলবো আমাদের সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই যে 12 জনের নতুন বক্তার তালিকায় কারা কারা বাদ পড়েছেন, কাদের কাদের নাম অ্যাড করা হয়েছে, কি কি তথ্য আছে? দেখো, প্রথমেই যে কথা বলবা যে তৃণমূল কংগ্রেসের যে জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল সেখান থেকেই কিন্তু মুখপাত্রদের তালিকা তৈরি করে দেওয়া হয়েছিল। মুখপাত্র এই মুহূর্তে রাজ্যে 6 জন মুখপাত্র রয়েছেন, যারা বেশিরভাগই প্রবীণ প্রজন্মের নেতা বলে পরিচিত। এবার ওই 6 জন মুখপাত্র বাদে যারা বিভিন্ন টিভি শোয়ে বিতর্কে অংশগ্রহণ করেন তারও কিন্তু একটা সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হলো। এই তালিকাটি তৈরি করা হয়েছে অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ এবং জয়প্রকাশ মজুমদার, এই 3 জন নেতা বসে স্থির করেছেন, তারপর ওই তালিকা তৈরি হয়েছে। খুব উল্লেখযোগ্যভাবে ওই তালিকা থেকে বাদ গেছে অরূপ চক্রবর্তী, রিজু দত্ত, সুদীপ রাহা, কোহিনুর মজুমদারের মতো নাম। এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরে অভিষেক পন্থী বলে পরিচিত। অন্যদিকে যে নতুন 12 জনের তালিকা তৈরি হয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে সন্দীপন সাহা, জয়া দত্ত কিংবা মুশারফ হোসেনের মতো নামগুলি রয়েছে। এরা নবীন প্রজন্মের নেতা হলেও এরা কিন্তু অনেকেই কাউন্সিলর, অনেকেই বিধায়ক, অর্থাৎ কোথাও একটা নবীন প্রবীণে ভারসাম্য করার চেষ্টা হয়েছে এবং টিভি বিতর্ককেও একটা গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূল কংগ্রেস তাদের এই প্যানেল থেকে স্পষ্ট। অর্থাৎ একটা ভারসাম্য তৈরির চেষ্টা করা হয়েছে। অনেক ধন্যবাদ সৌরভ, তোমায়। নজর রাখো। পরের খবরে নজর রাখি, চিটফান্ড কেলেঙ্কারি। এই কেলেঙ্কারিতে গ্রেফতার করা হলো প্রয়াগ গ্রুপের 2 জন ডিরেক্টরকে। গতকাল বাসুদেব বাগচি এবং অভিক বাগচির বাড়িতে তল্লাশি চালায় ইডি। গতকাল নিউ আলিপুর বেহালার বাড়িতে তল্লাশির পরে গ্রেফতার করা হয় 2 ডিরেক্টরকে। ধৃত এই 2 জন সম্পর্কে বাবা ছেলে। এর আগে সিবিআই এর হাতে গ্রেফতার করা হয়েছিল 2 জনকেই, পরে এরা জামিন পেয়ে গেছিলেন। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। মাস কমিউনিকেশনের বিভাগ, সেই বিভাগে তালা দিয়ে দিল পড়ুয়ারা। পরীক্ষার খাতা মূল্যায়ন না করেই নাম্বার দেওয়ার অভিযোগ উঠছে মাস কমিউনিকেশন বিভাগের বিরুদ্ধে। 2 জন অধ্যাপককে শোকজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। খাতা দেখার প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নেওয়ার দাবি অধ্যাপক সংগঠন জুটার। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডি অ্যাডমিশনে দুর্নীতির অভিযোগ। তদন্ত কমিটি থেকে পদত্যাগ প্রধানের। এরই মধ্যে ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ক্যাম্পাস চত্বর। মাননীয় উপাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের আবেদন, আপনি আরো বলিষ্ঠ পদক্ষেপ নিন, কারণ এখানে থ্রেড সিন্ডিকেট অ্যাক্টিভ হয়ে গেছে। ইতিমধ্যেই এই শান্তন চট্টোপাধ্যায়দের বাঁচাতে জুটা, যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন হুমকি দিচ্ছে কন্ট্রোলারকে, এবং আপনি আরো বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে এর চূড়াহা তাড়াতাড়ি করুন। 6 থেকে 7 দিনে মিনিমাম ওনার সাথে কোনো মুখোমুখি না দেখা হয়েছে, না ফোনে কথা হয়েছে। সাধারণভাবে ওনার সাথে আমার এমনিতেই খুব কম কথা হয় বা খুব কম দেখা হয়। যারা করছে
দেখবেন তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের যে মূল স্রোতের পড়াশোনা গবেষণা যার জন্য বিশ্ববিদ্যালয়ের নাম তার কোনো যোগাযোগ নেই। তো আমরাও চাই স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত, কিন্তু কারা ভয় পাচ্ছে আমরা জানি না। যে তদন্ত প্রক্রিয়ায় যারা সম্মানীয় অতিথি তাদেরকে অসম্মান করা হচ্ছে এবং তারা যাতে কন্টিনিউ করতে না পারে তার চেষ্টা করা হচ্ছে। তাহলে কি কেউ ভয় পাচ্ছে এই তদন্তের জন্য? সেটাও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেখা উচিত, এবং কারা অসম্মান করলো, বিশ্ববিদ্যালয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেললো, তাদেরও কিন্তু দেখা উচিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে তালা ঝুলিয়েছে পড়ুয়ারা। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পিএইচডি অ্যাডমিশনে ব্যাপক দুর্নীতির অভিযোগ। সবকিছুর মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘর্ষ, এসএফআই এবং ডিএসএফ এর মধ্যে সংঘর্ষের জেরে আহত অনেক পড়ুয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্যের গর্ব। এই 5 তারা বিশ্ববিদ্যালয় কেন এই ধরনের পরিস্থিতির শিকার হতে হচ্ছে? বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কেন অরাজকতা চলছে? কারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে স্বপ্নের যাদবপুরে? প্রশ্নগুলো যখন উঠছে তখন অধ্যাপকরা একে অন্যের দিকে আঙুল তুলছেন। স্বাভাবিকভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং পড়ুয়ারা তালা ঝুলিয়ে দেওয়ায় মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে অচলাবস্থা শুরু হয়েছে। ক্যামেরায় মাখনের সঙ্গে সুমন, TV9 বাংলা, যাদবপুর, কলকাতা। দেখুন, গতকাল থেকেই ছাত্র সংঘর্ষে একেবারে অশান্ত হয়ে উঠেছিল যাদবপুরের ক্যাম্পাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিএসএফ এসএফআই এর মধ্যে সংঘর্ষ, আহত 5 পড়ুয়া। একে অপরের বিরুদ্ধে ফ্লেক্স, পোস্টার এগুলো ছেঁড়ার অভিযোগ দুপক্ষের। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অন্য পড়ুয়ারা। তাদের অভিযোগ যে সংঘর্ষের সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেন নিরাপত্তা রক্ষীরা। দায় এড়িয়ে ডিন অফ স্টুডেন্টস রজত রায়ের দাবি যে নিরাপত্তার বিষয়টি রেজিস্টার দেখেন। আমাদের কিছু কর্মীদের ওপর এই ফ্যাজ ডিএসএফ কালেকটিভের লোকজনের আক্রমণ করে এবং আক্রমণ করার পর আমাদের 1-2 ফ্লেক্স ছিঁড়ে দেয়। তার প্রতিবাদে দাঁড়িয়ে এবং আমাদের কিছু লোকজনদের থ্রেট দেওয়া হয়, হুমকি দেওয়া হয় যে ক্যাম্পাসে আসো, দেখে নেব, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বলা হয়। তার পরিবর্তে আমরা আজকে মিছিল করে এসে 2 ওয়াল যখন নেই তখন অযথা আমাদের সাথে মারপিট করে, আমাদের ওপর চড়া হয়। তাহলে কোথায় গণতান্ত্রিক পরিসর? যাদবপুরের মতো প্রগতিশীল জায়গায় বামপন্থীদের এত বড় দুর্গ, সেখানে বামপন্থীরা নিজেদের মধ্যে মারামারি করবে, যা খুশি তাই হবে নাকি সন্ধ্যাবেলা ইউনিভার্সিটিতে? সাধারণ স্টুডেন্ট যারা আমাদের মতো যারা আসে এখানে কোনো পলিটিক্স করে না, কিন্তু তারা যদি এখানে আক্রান্ত হয়, ইউনিভার্সিটি যদি তাদেরকে বেসিক সুরক্ষা না দিতে পারে, আর একটা যদি স্বপ্নদ্বীপের মতো ক্যাজুয়ালিটি হয়, দায়িত্বটা কে নেবে?